আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার লাস্ট পার্ট এক্সপ্লেইন করব। তোমরা যারা আগের পার্টগুলো দেখোনি, নিচে থাকা কমেন্ট বক্স থেকে পিন কমেন্টের লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করলেই তোমরা আগের পার্ট দেখে আসতে পারবে। তো চলো আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি চিং হোয়ান পরদিন তার মন্ত্রীদের সঙ্গে সভায় বসে আলোচনা করছিল বাইজির ব্যাপারে শোনার পরে তারা সবাই দ্বিমত জানায়। তারা সবাই বলে এটা যদি করা হয় তাহলে বাইজির সুযোগ পেয়ে যাবে, এমনকি তার সঙ্গে সঙ্গে এই রাজ্যটাও বিপদে পড়ে যাবে। এটা শুনেও চিং হোয়ান মন্ত্রীদেরও বিশ্বাস করে না এবং সে বাইজির ওপরে বিশ্বাস রাখে। সে বলে আমার বিশ্বাস বাইজি এমনটা কখনোই করবে না, সে আমাদের আর্মিদেরকে ব্যবহার করবে এবং তার রাজ্য জিতে আসবে। কিন্তু তার মন্ত্রীরা বলছিল সে যেন এই কাজটা না করে, তাহলে তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে এটা। একজন মন্ত্রী তো তার বিরোধিতা করতে গিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল, তখনই সেখানে বাইজি চলে আসে আর তাদের সবাইকে প্রমিস করে বলে এবং তাদের সৈনিকদের পরিচালনা করার সেই সিল চায়। এতে করে সে তার রাজ্য জিততে পারবে। সে তার রাজ্য এজন্যই জিততে চায় যেন সে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। এরপরে সে আবারও ফিরে আসবে। যদি রানী চায় তাহলে সে তাকে তার রাজ্যটাও উপহার হিসেবে দিয়ে দেবে। কিন্তু রানীর তার উপরে বিশ্বাস ছিল, সে তার রাজ্য বিনিময়ে চায় না। সে শুধু চায় সে যেন তার প্রতিশোধ নিয়ে পুনরায় এখানে ফিরে আসে আর এরপরে তারা দুজন বিয়ে করবে। পরদিন সকালে রানী তার কথা মতো সৈনিকদের সমস্ত পাওয়ার বাইজিকে দিয়ে দেয়। এরপরে সে তাকে বিদায় জানায়। বাইজি যাওয়ার আগে সে তার হাত টেনে ধরে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও না? ফিরে আসার পরে এবার সত্যি তুমি আমাকে বিয়ে করবে তো? তখন বাইজি তাকে জড়িয়ে ধরে বলে, আমি শীঘ্রই ফিরে আসব, তুমি বিয়ের প্রস্তুতি নাও। এটা বলেই সে তাকে ছেড়ে চলে যেতে থাকে। চিং হোয়ান অনেক কষ্ট ভরা চোখে তাকে বিদায় দেয় আর বাইজির চোখে মুখে শুধুমাত্র প্রতিশোধের আশা ছিল। এরপরে বেশ অনেক দিন পার হয়ে যায়। চিং হোয়ান তার বিয়ের পোশাক নিজে অনেক শখ করে হাতে বোনে। সেই দিন রাতে তার একদম ঘুম আসছিল না। সে শুধু বাইজির কথাই ভাবছিল আর তার বিয়ে নিয়ে স্বপ্ন দেখছিল। কিছুক্ষণ পরেই সেখানে একজন সৈনিক এসে বাইজির চিঠি দেয়। বাইজির চিঠি পেয়ে সে অনেক খুশি হয়ে পড়তে শুরু করে। বাইজি তাকে জানায় তার রাজ্যে পৌঁছানোর পরে মাত্র 3 দিনের মধ্যেই সে তার রাজ্য জয় করে ফেলেছে। থার্ড প্রিন্সকে সে মেরে ফেলেছে এবং তার প্রতিশোধ নিয়েছে। একই সাথে তাদের রাজ্যের ছোট ছোট রাজ্যগুলোও সে জয় করে নিয়েছে। এখন তার আর মাত্র একটা কাজ বাকি, সেটা শেষ হলেই সে তার কাছে ফিরে আসবে এবং তাকে বিয়ে করে নেবে। এটা জানার পরে তো রানী ভীষণ খুশি হয়ে যায়। সে চিৎকার করে বলতে থাকে, বাইজি থার্ড প্রিন্সকে মেরে ফেলেছে, সে দ্রুতই আমার কাছে ফিরে আসবে আর আমাকে বিয়ে করবে। এটা শুনে তারা সবাই তাকে কংগ্রাচুলেশনস জানায়। সেদিন রাতে তার একদমই ঘুম আসছিল না। সে শুধু ব্রিজের উপরে দাঁড়িয়েছিল আর বাইজিকে মিস করছিল। পরদিন সকালে উঠে সে অনেক সুন্দর করে রেডি হয়ে নেয়, কারণ আজকে বাইজি ফিরে আসবে। তাকে রিসিভ করার জন্য সে যাচ্ছিল। তার চোখে মুখে প্রচন্ড আনন্দ আর খুশির ছাপ। সে দৌড়ে বাইজির সঙ্গে দেখা করতে যায়। অন্য কারোর অপেক্ষা সে করে না, সে একা একাই সেইখানে চলে যায়। বাইজিও ফিরে এসেছিল। বাইজিকে দেখা মাত্রই যেন তার প্রাণে প্রাণ ফিরে এসেছে। তার হৃদয় এতটা উৎফুল্ল হয়ে ওঠে যে সে তার কান্না আটকে রাখতে পারে না। তারা দুজনই একে অন্যকে দেখে ভীষণ খুশি হয়ে যায় আর দৌড়ে এসে জড়িয়ে ধরে। বাইজি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার বিয়ের ড্রেস রেডি করেছো? চিং হোয়ান বলে, সবকিছু রেডি, আমি শুধুমাত্র তোমার আসার অপেক্ষা করছিলাম। তখন সে তাকে কিস করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই চিং হোয়ান বুঝে যায় বাইজি তাকে ধোঁকা দিয়েছে। বাইজি তার গলায় তরোয়াল ধরে এবং তাকে বলে, আজকেই শেষবারের মতো আমি তোমাকে মিথ্যে কথা বলছি। এরপরে আমি আর তোমাকে কখনো মিথ্যে কথা বলবো না। এরপর থেকে আমরা দুজন সারা জীবন একসঙ্গে থাকবো। চিং হোয়ান তাকে বলে, তুমি আমাকে ধোঁকা দিলে, আমি তোমাকে এত বিশ্বাস করেছিলাম। বাইজি বলে, অনেক আগে থেকে লিং এবং শেং রাজ্য একে অন্যের শত্রু ছিল, তাহলে তুমি এটা কেন ভাবনি যে এখানে একটা টুইস্ট হতে পারে? তুমিও তো অনেক আগে আমাকে মিথ্যে বলেছিলে, তাই নয় কি? চিং হোয়ান তখন কান্না করতে করতে বলে, আমি তো তোমাকে মিথ্যে বলেছিলাম থার্ড প্রিন্সকে নিয়ে, তাই বলে আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না। তখন বাইজি বলে, এটারই তো সুযোগ নিয়েছি আমি। চিং হোয়ান বলে, তাহলে জেলে তো তোমাকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম, সেই সময় কি তোমার একবারও মনে হয়নি আমি তোমাকে মেরে ফেলবো? বাইজি বলে, বড় পদক্ষেপ নিতে হলে তো কিছুটা লাইফের রিস্ক নিতেই হবে। সেই সময় আমি আমার জীবনের রিস্ক নিয়ে এই কাজ করেছিলাম, সে কারণেই তোমার বিশ্বাস আমি জিততে পেরেছি আর আজকে তোমার আর্মিগুলোও আমি নিয়ে গিয়েছি। তবে সবশেষে আমি এটুকুই বলতে চাই যে আমিও তোমাকে ভালোবাসি। সেই ভালোবাসাটা কখন সৃষ্টি হয়েছে আমি জানি না, তবে আমি তোমাকে ভালোবাসি। তাই এত সবকিছুর পরেও আমি তোমার কাছে ফিরে এসেছি। আমি তোমাকে বিয়ে করে আমার রানী বানাতে চাই। তুমি শেং রাজ্যের রানী হও অথবা লিন রাজ্যের, দুইটা তো একই ব্যাপার। এটা শুনে সে প্রচন্ড রেগে যায় আর তার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে তার গলায় তরোয়াল ধরে আর তাকে বলে, এর মধ্যে কি কোনো
পার্থক্যই তোমার মনে হচ্ছে না? এবার বুঝতে পেরেছো পার্থক্যটা কোথায়? তখনই সেখানে তাদের রাজ্যের একজন এসে রানীকে জানায় বাইজির রাজ্যের সব সৈনিকেরা তাদের রাজ্যের সবাইকে ঘিরে নিয়েছে। তাদের রাজ্য তাদের হাত থেকে হাতছাড়া হয়ে গিয়েছে। তারা সবাই বিপদে পড়ে গিয়েছে। এই রাজ্য এখন আর তাদের নেই। এটা শুনে চিং হুয়ান একদম ভেঙে পড়ে। তখন বাইজি তাকে বুঝিয়ে বলে যদি সে তাকে বিয়ে করে তাহলে দুইটা রাজ্য এক হয়ে যাবে, কেউই কোনো কষ্ট পাবে না, রাজ্যের সবাইকে সে ভালো রাখবে। তখন চিং হুয়ান কান্না করতে করতে বলে এবার আমি বুঝতে পেরেছি, শুরু থেকেই সবকিছুই তোমার প্ল্যানের অংশ ছিল। আমাকে ভালোবাসা থেকে শুরু করে আমি যখন তোমাকে তোমার রাজ্যে পাঠিয়ে দিচ্ছিলাম, থার্ড প্রিন্সকে নিয়ে যে কথাগুলো আমার কানে এসেছিল সেই সবকিছুই ছিল তোমার সাজানো প্ল্যান। কিন্তু বাইজি স্বীকার করে না যে থার্ড প্রিন্সের বিষয়টি তার সাজানো প্ল্যান। সে তাকে বলে তুমি শেষবারের মতো আরেকবার আমাকে ভরসা করো। তখন রানী তাকে বলে তোমাকে ভরসা করার প্রয়োজন আর নেই, তুমি শুধু আমাকে প্রমিস করো যে আমার রাজ্যের সকল মানুষকে তুমি ভালো রাখবে, তাদের কাউকে কোনো কষ্ট দেবে না। তখন সে তাকে প্রমিস করে। সে বলে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমার রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওই একই পদে রেখে দেব। তখন চিং হুয়ান তাকে বলে রাজার এই দয়ার কারণে রাজাকে অনেক ধন্যবাদ। এটা বলেই সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরদিন সকালে চিং হুয়ানকে বিয়ের জন্য তার সার্ভেন্ট সাজিয়ে দিচ্ছিল। তার সার্ভেন্ট কান্না করছিল। তার সার্ভেন্ট বলছিল সেই দিন রাজা মশাইয়ের ফিরে আসার খুশিতে আপনি কতটা খুশি ছিলেন, এমনকি আপনার বিয়ের পোশাকও আপনি নিজে হাতে সেলাই করেছিলেন। কিন্তু আজকে এটা কি হয়ে গেল আমার রানী? এটা শুনে চিং হুয়ান তাকে বকা দিয়ে বলে এখন মনে রাখতে হবে যে এটা আর শেং রাজ্য নেই, তুমি আমাকে রানী বলতে পারো না, তাই এখানে তোমাকে বুঝে শুনে কথা বলতে হবে। এর কিছুক্ষণ পরেই সে রাজসভায় উপস্থিত হয়। তার এবং রাজার বিয়ে হয়ে যায়। সে রাজার কাছে গিয়ে দাঁড়ায়। রাজা তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। এখন সে রাজার প্রশংসা করে আর বলে আশা করছি আপনি আমাদের এই পুরো রাজ্যকে অনেক সুন্দরভাবে পরিচালনা করবেন। আপনার কি মনে আছে বিয়ের আগে আপনি আমাকে কি প্রমিস করেছিলেন? তখন রাজা বলে হ্যাঁ আমার মনে আছে, আমি প্রত্যেকটা জন্মেই তোমাকে ভালোবাসবো। তখন সে বলে এটা নয়, আপনি আমাকে প্রমিস করেছিলেন যে আপনি আমার রাজ্যের সদস্যদের এবং মানুষদের উপরে দয়া করবেন, তাদেরকে কোনো ক্ষতি করবেন না। তখন সে বলে হ্যাঁ আমি সেটাই করেছি। এই সভায় তোমার রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত আছে, আর একই সাথে আমি 3 বছরের জন্য তোমার রাজ্যের সমস্ত কর মওকুফ করে দিয়েছি। এটা শুনে চিং হুয়ান খুশি হয় আর বলে আশা করছি আপনি অনেক ভালো একজন রাজা হবেন ভবিষ্যতে, আপনার অনেক নাম হবে এবং আপনি আপনার প্রমিস রক্ষা করবেন। তখন সে বলে অবশ্যই আমি আমার কথা রক্ষা করব, আমি যা কথা দিয়েছি সেটা রাখবো। এটা বলে যখনই বাইজি সামনে তাকায় ঠিক তখনই চিং হুয়ান আত্মহত্যা করে। এটা দেখে সেখানে থাকা সবাই মর্মাহত হয়ে যায় আর একই সাথে বাইজিও কান্নায় ভেঙে পড়ে। সে তাকে বলতে থাকে তুমি এমনটা কেন করলে? চিং হুয়ান বলে আমাদের 13 প্রজন্ম আমাকে দেখে হয়তো লজ্জা পাবে, কারণ আমি ভালোবাসার জন্য আমাদের রাজ্য এবং রাজ্যের মানুষকে হারিয়েছি। এরপরে আর কখনো আমি আমার হৃদয় দেব না। এটা শুনে বাইজি প্রচন্ড কান্না করছিল আর ডাক্তারকে ডাকছিল। সে চিং হুয়ানকে বলছিল তুমি আমার সঙ্গে এমনটা কেন করলে? চিং হুয়ান বলে আমি রাজকীয় পরিবারে জন্ম নিয়ে তাদেরকে লজ্জায় ফেলে দিয়েছি। বাইজি কান্না করতে করতে বলে তুমি ঠিক হয়ে যাও, তুমি বেঁচে যাও, আমি তোমাকে তোমার রাজ্য পুনরায় ফিরিয়ে দেব, তুমি যা চাও তাই হবে, আমি সবকিছু তোমাকে ফিরিয়ে দেব। এটা বলে সে প্রচন্ড কান্না করতে থাকে। তখন চিং হুয়ান তার দিকে তাকিয়ে হেসে বলে তুমি আবারও মিথ্যে বলছো। তখন বাইজি কান্না করতে করতে বলে আমি মিথ্যে বলছি না, আমি তোমাকে সত্যি বলছি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চিং হুয়ান সেখানেই মারা যায়। বাইজি তাকে ধরে প্রচন্ড কান্না করতে শুরু করে। তার মৃত্যুতে সে এত বেশি কষ্ট পায় যে রাতারাতি তার চুলের রং সাদা হয়ে যায়। সে অজানা একটা রোগে আক্রান্ত হয়ে যায়। এরপরে সে মাত্র 1 বছর বেঁচে ছিল, আর এই 1 বছর চিং হুয়ানকে সে প্রচন্ড মিস করেছে। তার জন্য সে প্রচন্ড পাগলামো করেছে। আর 1 বছরের মধ্যেই সে মারা যায় এবং মারা যাওয়ার আগে সে থার্ড প্রিন্সের হাতে তার রাজ্যের দায়িত্ব দিয়ে যায়। এভাবেই তাদের এই জন্মের কাহিনীও শেষ হয়ে যায়। আর ফুলপরির আরেকটা পাপড়ি খসে যায়, বাকি ছিল শুধুমাত্র একটা পাপড়ি। এটা দেখে মিং বলে ওঠে এখন সময় হয়ে গিয়েছে আমার বন্ধুর ফিরে আসার। কিছুক্ষণের মধ্যেই বাইজি সেখানে ফিরে আসে। ফিরে আসার পরে তার দুঃখে মনটা একদম ভারী হয়েছিল। সে বারবার শুধু চিং হুয়ানকে মিস করে যাচ্ছিল আর ভাবছিল কেন চিং হুয়ান তার সঙ্গে পৃথিবীতে গিয়ে এত কষ্ট করলো। সে মিংকে জিজ্ঞাসা করে চিং হুয়ান কোথায়? আর আমার তো পৃথিবীতে গিয়ে 3টা জন্ম পার করার কথা ছিল, তাহলে আমি মাত্র 2টা জন্ম নিয়েই ফিরে এলাম কেন? তখন তার বন্ধু তাকে বলে চলুন আমার সঙ্গে, আমি দেখাচ্ছি। সে চিং হুয়ানের ফুলের গাছ দেখিয়ে তাকে বলে এই হলো চিং হুয়ান। তখন রাজা তাকে জিজ্ঞাসা করে তার 2টা পাপড়ি পড়ে গেছে কেন? তখন সে বলে তার 2টা পাপড়ি ঝরে গিয়েছে কারণ সে আপনার সঙ্গে 2টা লাইফ স্পেন্ড করেছে, আপনার সঙ্গে
সঙ্গে সেই কষ্টগুলো অনুভব করেছে। আপনার এখনো আরো একটা জীবনের কষ্ট অনুভব করা বাকি। এখন আপনি চাইলে নিজে হাতে তার সেই পাপড়ি ছিঁড়ে সেখানে না গিয়েই আপনার এক্সপিরিয়েন্স পূর্ণ করতে পারেন, আর আপনি পুরো ব্রহ্মাণ্ডের রাজা হয়ে যেতে পারেন। তার মানে পুরো ব্রহ্মাণ্ডের রাজা হতে হলে এখন তার চিংহুয়ানকে মেরে ফেলতে হবে। এটা ভেবেই সে হেসে ফেলে আর বলে, এটা কখনোই হবে না। তুমি আমাকে বলছো তাকে আমি নিজ হাতে মেরে ফেলবো? এখন সে তাকে বাঁচাতে শুরু করে। মিং তাকে বাধা দিতে এলে সে মিংকে স্টপ করে দেয় আর সে বলে, আমি এই পুরো ব্রহ্মাণ্ডের রাজা হতে চাই না, আমি চাই তার সঙ্গে সারা জীবন থাকতে, আমার ভালোবাসার মানুষের সঙ্গে। এটা বলে সে তার সমস্ত পাপড়িগুলো একত্র করে তাকে আবারও আগের মতো করে দেয়, কিন্তু তবুও চিংহুয়ান জেগে ওঠে না। এটা দেখে সে মিংকে জিজ্ঞাসা করে সে জেগে উঠল না কেন। তখন সে বলে, কারণ সে এখনো অনেক দুর্বল আছে। এখন সে চিংহুয়ানের গাছ তুলে নিয়ে গিয়ে সেই জায়গায় রেখে দেয় যেখানে চিংহুয়ান প্রথম জন্ম নিয়েছিল। সেখানে রেখে সে তার উপরে মেঘের বৃষ্টি বর্ষণ শুরু করে আর কিছু শক্তি দিতে শুরু করে। এটা করে সে ওখানে থেকে চলে যায়। মিং দূর থেকে এসব কিছু দেখছিল আর বলছিল এটাই হয়তো তার ভাগ্যে আছে। এদিকে বাইজি যখন বসেছিল কিছুক্ষণের মধ্যেই সেখানে চিংহুয়ান চলে আসে, মানে সে আবারও তার আগের রূপে ফিরে এসেছে। চিংহুয়ানকে দেখে তো সে অনেক খুশি হয়ে যায় আর দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু চিংহুয়ান তাকে বলে, আপনি কে আর এসব কিছু কেন করছেন, আমার ব্যথা লাগছে। বাইজি তখন তাকে ছেড়ে দেয় আর তাকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে নেই আমি কে? আসলে চিংহুয়ানের কোনো কিছুই মনে ছিল না, এমনকি সে তো নিজের নামও জানে না। তখন বাইজি বলে, তোমার নাম হলো চিংহুয়ান আর আমি বাইজি। চিংহুয়ানকে সে জিজ্ঞাসা করে তার কি তাকে মনে নেই? তখন সে বলে, আমার কোনো কিছুই মনে নেই, আমার যেটা মনে আছে সেটা হচ্ছে আমি একটা ফুল পরি আর আমাকে কাল্টিভেট করতে হবে, শক্তিশালী হতে হবে আর একটা গডেস হতে হবে। এখন তুমি আমার পিছু করা বন্ধ করো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। দূরে নদীর ধারে গিয়ে সে বসে বসে কাল্টিভেট করতে শুরু করে। এটা দেখে মিং ঠাট্টা করে বাইজিকে বলে, সে তো দেখছি তোমার থেকেও বেশি অধ্যবসায়ী, সে দেখো কাল্টিভেট করছে কত মনোযোগ দিয়ে। বাইজি তখন বলে, সে অবশ্যই আগে সবকিছু মনে করতে পারবে, সে একটা কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে, এজন্য হয়তো তার স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু অবশ্যই সে তার আগের স্মৃতি ফিরে পাবে, সেই সময় পর্যন্ত আমি অপেক্ষা করব। মিং বলে, সেটা মনে করেই বা কি লাভ? আমার তো মনে হয় না পৃথিবীতে তোমাদের দুজনের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল, তোমরা তো ভালোবাসার জন্যই মারা গিয়েছিলে, সেই কষ্ট মনে করার থেকে ভালো সে এখানে হাসি খুশি আছে। এটা শুনে বাইজি সেখানে থেকে চলে যায়। এখন মিং গিয়ে তার সঙ্গে একা কথা বলতে শুরু করে আর তাকে বলে, তুমি বাইজিকে পাত্তা কেন দিচ্ছ না? সে তো তোমার প্রতি অনেক বেশি দয়াশীল, তোমার কি মনে হয় না সে দেখতে অনেক হ্যান্ডসাম আর তার নামটাও অনেক সুন্দর? আসলে এই সব কিছু চিংহুয়ান প্রথম দেখাতে তাকে বলেছিল, কিন্তু চিংহুয়ান অনেকক্ষণ ভেবে বলে, হ্যাঁ সে হ্যান্ডসাম তো বটে, তবে সে আমার থেকে 1000 বছর বয়সের বড় আর আমার বয়স মাত্র 300 বছর। আমি শুনেছি সে নাকি এই পুরো বিশ্বের রাজা হওয়া থেকে শুধুমাত্র এক স্টেপ দূরে আছে। সে তাহলে কেন প্র্যাকটিস করছে না, কাল্টিভেট করছে না? আমার এরকম ধরনের ছেলে একদমই পছন্দ না। এটা শুনে মিং হেসে বলে, বাইজি তুমি আসলে এটাই ডিজার্ভ করো। চিংহুয়ান বলে, আসলে আমার এত বুড়ো ছেলে পছন্দ না, সে আমার থেকে অনেক বড় আর সে শুধুমাত্র আমার পিছে পিছে ঘুরঘুর করে। আমার মধ্যে কি এমন আছে? আমি তো সামান্য একটা পরী আর আমি দেখতেও অতটা সুন্দর না, তাই আমার সামনে বাইজির এত কথা বলবেন না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়, কিন্তু আবারও বাইজি তার সামনে চলে আসে। সে তার জন্য ফল নিয়ে এসেছিল আর তাকে বলছিল এটা খেলে তার একটু ভালো লাগবে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। সে বলে, আমি তোমার দাও কিচ্ছু খাবো না আর আমার পিছু করা বন্ধ করো। আমি এখন আকাশের উপরে যাব বজ্রপাতের সঙ্গে লড়াই করতে আর আমার শক্তি বৃদ্ধি করতে। এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর আকাশে প্রচুর বজ্রপাত দেখে সে ভাবছিল, এতক্ষণ আমি অনেক শক্তি অর্জন করেছি, এবার সময় এসেছে আকাশে গিয়ে পুনরায় কাল্টিভেটটা আরো বাড়ানোর। এটা ভেবে সে আবারও আকাশে চলে যায় আর ঠিক আগের মতোই বজ্রপাতের মোকাবেলা করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তখন একটা বজ্রপাত তার কপালে এসে লাগে আর তার আগের জন্মের সবকিছু মনে পড়ে যায়, কিভাবে এর আগের দুই জীবনে তারা দুজন একে অন্যকে ভালোবেসেছিল আর ভালোবাসার জন্যই তাদের দুজনকে মরতে হয়েছিল। এই সব কিছু মনে পড়ার পরে বাইজির নামটাও তার মনে পড়ে যায় আর সে কান্না করতে শুরু করে। তখনই আরো বজ্রপাত তার দিকে ধেয়ে আসলে সে আর পারছিল না। তখনই ড্রামার ঠিক প্রথম দিকের মতো বাইজি আবারও এসে তাকে প্রোটেক্ট করে। বাইজিকে দেখে সে কান্না করে ফেলে আর তখনই চিংহুয়ান তার জ্ঞান হারিয়ে ফেলে। যখনই তার জ্ঞান ফিরে আসে ততক্ষণে তার সবকিছু মনে পড়ে গিয়েছিল। তখন সে আশেপাশে সব জায়গায় বাইজিকে খুঁজে বেড়াচ্ছিল। যখন সে বাইজিকে খুঁজে পায় তখন সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাই বাইজির চুলগুলো সাদা হয়ে গিয়েছে আর তার কপালে একটা মার্ক এসেছে। এটার কারণ হলো সে এখন পুরো বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজা হয়ে গিয়েছে, সে হয়ে গিয়েছে স্কাই ইম্পেরিয়র। এটা দেখে তো চিংহুয়ান অনেক অবাক হয়ে যায়। সে বলে, তুমি তো এখন স্কাই ইম্পেরিয়র হয়ে গিয়েছো, তোমার কি আমাকে মনে
আছে? তখন সে বলে অবশ্যই আমার মনে আছে, এমনকি তুমি আমার ভালোবাসা এটাও আমার মনে আছে। তখন সে চিংহোয়ানকে জড়িয়ে ধরে বলে আসলে আমাদের ভালোবাসাটা সেই সময়ে শুরু হয়েছিল যখন আমি আমার এক ফোঁটা রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছিলাম, আর আমাদের 3 জীবনের ভালোবাসার কাহিনী শুরু হয়ে গিয়েছিল। আর এই 3 জীবনের ভালোবাসার কারণেই তুমি হয়ে উঠেছো আমার সত্যিকারের ভালোবাসা। এটা বলেই তারা দুজনই একে অন্যকে কিস করে। এখানেই আজকের এই সুন্দর মুভির কাহিনীটি শেষ হয়ে যায় আর হ্যাপি এন্ডিংও হয়। সো ভিউয়ার্স, আজকের এই সম্পূর্ণ ড্রামাটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও। আর এমনই আরও সুন্দর সুন্দর ড্রামা উপহার পেতে আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রেখো।